হ্যালো এভরিওয়ান, আজকে সিলেটের দ্বিতীয় দিন ভ্রমণের গল্প শেয়ার করব বলে নিয়ে এলাম নতুন একটি ভিডিও। সিলেট ভ্রমণের প্রথম দিনের মতো আমরা দ্বিতীয় দিনেও ওই সেম গাড়িটি ভাড়া করি, মোটামুটি 3,500 থেকে 4,000 টাকা ভাড়া দিয়ে। তো আমাদের উদ্দেশ্য ছিল সিলেটে যেদিন জাফলং ঘুরবো সকাল সকাল রওনা হব এবং সারা দিন সিলেটের আশেপাশে যেসব জায়গা আছে, মূলত 2টি মাজার, লালাখাল, চা বাগান, এছাড়াও রয়েছে শাপলা বিল, জাফলং, এসব জায়গা দিয়ে ঘুরবো। কিন্তু আমরা সারাদিনে ওই জাফলংয়ে গিয়েই আটকে ছিলাম, আমরা সম্পূর্ণ জায়গাগুলো কভার করতে পারিনি। সিলেট শহর থেকে মোটামুটি 62 কিলোমিটার দূরেই জাফলং অবস্থিত। ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া জৈন্তা পাহাড়ের দিকেই অবস্থিত এই জাফলং। এখানে পাহাড় আর নদীর একটি অপূর্ব সম্মিলন বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থল হিসেবে পরিচিত। পর্যটনের সাথে জাফলং পাথরের জন্য বিখ্যাত। শ্রমজীবী মানুষেরা পাথরের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে সেই বহু বছর যাবত। বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় সিলেটের এই জাফলং অবস্থিত এবং এর অপর পাশেই রয়েছে ভারতের ডাউকি শহর। আর এই ডাউকি শহরের পাহাড় থেকে ডাউকি নদী এই জাফলং দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। সিলেট জেলার জাফলং, তামাবিল, লালাখাল অঞ্চলে রয়েছে পাহাড়ি উত্তলভঙ্গ। এই উত্তলভঙ্গে পাললিল শিলা প্রকটিত আছে, তাই ওখানে বেশ কয়েকবার ভূতাত্ত্বিক জরিপ পরিচালনা করা হয়েছে বলে বাংলাদেশের পক্ষ থেকে জানা যায়। বাংলাদেশে 4 ধরনের কঠিন শিলা পাওয়া যায়। তার মধ্যে গত ভিডিওতে আমাদের সিলেট ট্যুর 1-এ দেখানো হয়েছে ভোলাগঞ্জের সাদা পাথর এবং রয়েছে কঠিন শিলার নুড়ি। এছাড়া বর্ষাকালে ভারতীয় সীমান্তবর্তী শিলং মালভূমিতে পাহাড়গুলিতে প্রবল বৃষ্টিপাত হলে ওইসব পাহাড় থেকে ডাউকি নদীর প্রবল স্রোতে বয়ে আনে বড় বড় গণ্ডশিলাও। এ কারণে সিলেট এলাকার জাফলং এর নদীতে প্রচুর পরিমাণে পাথর পাওয়া যায়। এই জাফলং এলাকার মানুষের এক বৃহৎ অংশের জীবিকা হয়ে গড়ে উঠেছে এই পাথর উত্তোলন ও তাপ প্রক্রিয়াজাতকরণকে ঘিরে। জাফলং এ পাথর ছাড়াও পাওয়া গেছে সাদা মাটি বা চীনা মাটিও, যদিও সেখানে মাটি বা বালি পরিশোধন করার মতো কোনো অবকাঠামো নেই। জাফলং এর বাংলাদেশ সীমান্তে দাঁড়ালে ভারত সীমান্তে অভ্যন্তরে থাকা উঁচু উঁচু পাহাড় শ্রেণী দেখা যায়। এসব পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা পর্যটকদের অন্যতম আকর্ষণ। এছাড়া ভারতের ডাউকি বন্দরের ঝুলন্ত সেতুও আকর্ষণ করে অনেককে। এছাড়া সর্পিলাকারে বয়ে চলা ডাউকি নদীও টানে পর্যটকদের। মৌসুমী বায়ু প্রবাহের ফলে ভারত সীমান্তে প্রবল বৃষ্টিপাত হওয়ায় নদীর স্রোত বেড়ে গেলে নদী ফিরে পায় তার প্রাণ আর হয়ে ওঠে আরো মনোরম। ডাউকি নদীর পানির স্বচ্ছতাও জাফলং এর অন্যতম আকর্ষণ। বর্ষাকালে আর শীতকালে জাফলং এর আলাদা আলাদা সৌন্দর্য ফুটে ওঠে। বর্ষাকালে বৃষ্টি স্নাত গাছগাছালি আর খরস্রোতা নদী হয় দেখার মতো। তাছাড়া পাহাড়ের মাথায় মেঘের দৃশ্যও যথেষ্ট মনোরম। তবে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা মূলত গিয়েছিলাম অফ সিজনে, যে কারণে আমরা সেই ঝর্ণা দেখতে পারিনি। আমরা ঝুলন্ত সেতু উপভোগ করেছি, খাসিয়া পল্লী উপভোগ করেছি এবং উপভোগ করেছি সিলেটের মনোরম পাথর এবং পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ জল। এই এলাকায় যেমন সাধারণ বাঙালিরা বসবাস করেন, তেমনি বাস করেন উপজাতিরাও। জাফলংয়ের বল্লা, সংগ্রামপুঞ্জি, নকশিয়াপুঞ্জি, লামপুঞ্জি ও প্রতাপপুর জুড়ে রয়েছে 5টি খাসিয়াপুঞ্জি। আদমশুমারি অনুযায়ী জাফলংয়ে 1953 জন খাসিয়া উপজাতি বাস করেন। ঐতিহাসিকভাবে জানা যায় যে বহু বছর ধরে জাফলং ছিল খাসিয়া জৈন্তা রাজার অধীনে থাকা এক নির্জন বনভূমি। 1954 খ্রিস্টাব্দে জমিদারি প্রথার বিলুপ্তির মধ্য দিয়ে খাসিয়া জৈন্তা রাজ্যের অবসান ঘটলেও বেশ কয়েক বছর জাফলং এর বিস্তীর্ণ এলাকা পতিত হয়েছে। পরবর্তীতে ব্যবসায়ীরা পাথরের সন্ধানে বিভিন্ন এলাকা থেকে নৌপথে জাফলংয়ে আসতে শুরু করেন আর পাথর ব্যবসার প্রসার ঘটতে থাকলে একসময় গড়ে ওঠে এই নতুন জনবসতি। জানা যায় যে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সিলেটের মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল জাফলংয়ের সীমান্তের ওপারে ভারতের ডাউকি শহরে। প্রত্যেক খাসিয়াপুঞ্জিতে এক একজন নির্বাহী প্রধান কর্তৃক পরিচালিত হয়। খাসিয়াপুঞ্জি প্রধানকে
মন্ত্রী বলা হয়। আমরা মূলত জাফলংয়ের মেইন জায়গা থেকে একটি নৌকা ভাড়া করি, অর্থাৎ আমাদের থেকে মূলত ১৬০০ টাকা থেকে স্টার্টিং হয়, বাট আমরা দর কষাকষি করে ১৪০০ টাকায় সেই অটোটি ভাড়া করি। তো আমাদের মূলত জানা ছিল না যে তারা এই যে ভাড়াটা সেটা শুধু শুধু নিচ্ছে। আমরা চাইলে পাশাপাশি পাথরের উপর দিয়ে হেঁটেও আমরা পারাপার হতে পারতাম। যাই হোক, ঘুরতে এসেছি, একটু ঠকবো না, তাতে কি হয়। তো আমরা মেইন পয়েন্ট থেকে নৌকা দিয়ে পার হলাম এবং পার হওয়ার পরে আমাদের হাতে একটি স্লিপ ধরিয়ে দেওয়া হলো এবং সেই স্লিপ নাম্বারটি ওখানকার নিয়মে যে গাড়িতে দেখানো হবে সেই গাড়ি আমাদেরকে নামিয়ে দিবে সেই খাসিয়াপল্লীতে। খাসিয়াপল্লীতে মূলত ৩ থেকে ৪ ফুট উঁচুতে বিশেষভাবে তৈরি খাসিয়াদের ঘর রয়েছে। প্রতিটি বাড়িতে আছে পান বরজ, কেননা খাসিয়াদের ঐতিহ্য হচ্ছে পান ও সুপারির চাষ। খাসিয়াপুঞ্জির বুক চিরে যাওয়া রাস্তা দিয়ে গেলে পান সুপারির সারি সারি বাগান দেখা যায়। খাসিয়াদের বাড়িঘর মাচাঙের মতো দোতলা ধাঁচের বাড়ি। পরিবারের পুরুষ সদস্যরা দিনভর গাছ থেকে পান আহরণ করেন, যা মহিলারা কুচি করে থাকেন। বাংলাদেশে বিভিন্ন প্রকার পান উৎপন্ন হয়ে থাকলেও খাসিয়া পান উৎপাদিত হয় শুধুমাত্র পাহাড়ি এলাকার খাসিয়াপুঞ্জিতে। পান বরজ ছাড়াও খাসিয়াপল্লীতে দেখা যায় কমলার বাগান। খাসিয়াপল্লীর ভিতরে রয়েছে বিশাল বড় একটি চা বাগান। এই চা বাগান আর কমলা বাগানের মিশ্রণে তারা তৈরি করে মাল্টা চা। খাসিয়াপল্লীর ভেতরে শুরুতে দেখা যায় একটি বড় চা বাগান। এই চা বাগান আর কমলা বাগানের মিশ্রণে তারা বিক্রি করেন কমলা চা। এছাড়াও রয়েছে বিভিন্ন ঔষধি চা, যেমন গ্রিন টি, যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। খাসিয়াপল্লী ভ্রমণ করা শেষে আমরা চলে এলাম আবার সেই জাফলংয়ের পাথর দেখব বলে। পাথর আর মায়াবী ঝর্ণার অপরূপ সৌন্দর্যে চারদিকটা যেন মনোমুগ্ধকর লাগছিল। মানুষ কি, তাই না? কত দূর দূরান্ত থেকে জাফলংয়ের এই জল পাথরের টানে মানুষ চলে আসে সেই কোথার থেকে কোথায়। অনেকে আছে এই পাথর কুড়িয়ে কুড়িয়ে নিয়ে যাচ্ছেন স্মৃতি হিসেবে রাখবে বলে। আবার অনেকে নিরালায় বসে এই পাথর, জল আর ভারতের পাহাড়ের সৌন্দর্য অনুভব করছেন। তো চলুন এবার জাফলংয়ের সৌন্দর্য উপভোগ করা যাক। যে যার মতন সময়ের ব্যস্ততার মাঝেও নিজেকে একটু সময় দিবে বলে দূর দূরান্ত থেকে ছুটে আসে এই পাহাড়, এই জল আর এই পাথর দেখবে বলে এবং নিজের মনের সান্ত্বনা দিবে বলে। শুকনা মৌসুমে পিয়াইন নদে পানি কম থাকে। চরে পর্যটক নির্ভর মানুষেরা দোকান দিয়ে বসেন নদে। আবার বর্ষাকালে অথবা ছুটিতে বিপুল সংখ্যক পর্যটকের উপস্থিতিতে প্রাণ ফিরে পায় সিলেটের এই জাফলং এলাকা। চারিদিকে পাথর আর পাথরে বিছানো এই পিয়াইন নদ। পাথরের উপরে হাঁটে ছোট বড়, শিশু থেকে বৃদ্ধ সকলেই। অর্থাৎ জাফলংয়ের সৌন্দর্য উপভোগ করতে আসেন সকল ধরনের বয়সীর মানুষ। জাফলংয়ের মূল আকর্ষণ হচ্ছে এই 0 পয়েন্টের এলাকার ঝুলন্ত ব্রিজ, যেখানে মানুষের ভিড় অনেক বেশি থাকে। এ সময় নদে জল থাকার কারণে স্রোতের পরিমাণও কম। আর যারা ভ্রমণ পিয়াসু মানুষেরা আছেন তারা অনেকে নৌকা নিয়ে সময় কাটাচ্ছেন। এছাড়াও এ সময় পিয়াইন নদে দেখা যায় স্বচ্ছ জল। জল হাতে নিয়ে মুঠোফোনে ক্যামেরায় বন্দী হচ্ছেন অনেকে।
সময়ের স্বল্পতার কারণে আমরা জাফলংকে বিদায় দিয়ে আবার উদ্দেশ্য হলাম সিলেটের দিকে। অবশেষে আমরা চলে গেলাম সেই বিখ্যাত শাহজালাল মাজারে। শাহপরান মাজারটি দেখতে চেয়েছিলাম, কিন্তু সময়ের স্বল্পতার জন্য আমরা দেখতে পারিনি। এই জন্য আমরা চলে গিয়েছিলাম শাহজালাল মাজারে। শুনেছি এই মাজারটি অনেক নামকরা এবং পবিত্র একটি জায়গা। এখানে যার যার মনস্কামনা নাকি পূর্ণ হয়। আমি এর আগেও যখন সিলেট এসেছিলাম শাহজালাল এবং শাহপরান দুটি মাজারই ভ্রমণ করতে পেরেছিলাম। এই মাজারে পুকুরে চাষ হয় গজার মাছ এবং রয়েছে অনেক অনেক কবুতর। আর মাজারের চারদিকে রয়েছে দোকান, যেসব দোকানে তসবিহ থেকে শুরু করে চা পাতা সহ সকল ধরনের উপকারিণী পাওয়া যায়। তো এই ছিল আমাদের দুদিনে সিলেটে ঘোরার গল্প। প্রথম পার্টে প্রথমে আপলোড করা হয়েছে, আপনারা আমার ইউটিউব চ্যানেলে সেই ভিডিওটি পেয়ে যাবেন, এবং এটি হচ্ছে দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওতে সাদা পাথর রাতারগুলের তথ্য দেওয়া আছে, আর এই ভিডিওতে রয়েছে জাফলং, মাজার, খাসিয়াপল্লী, চা বাগান এইসব গল্প। এরপর আমরা রওনা হলাম যার যার গন্তব্যস্থলে। আমাদের সিলেট ট্যুরের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।